হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কয়েকটি উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখাবো। সিম্পল প্রেজেন্ট টেন্সের বাংলা সাধারণ বর্তমান। এবার সাধারণ বর্তমান কোন বাক্যগুলিকে বা কোন সেন্টেন্সগুলিকে আমরা সাধারণ বর্তমান কাল বা প্রেজেন্ট সিম্পল প্রেজেন্টে মনে করব, সেই বিষয়গুলি আমি তোমাদের সাথে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটি ক্লিক করবে পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো চলো ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে যে ছাত্র ছাত্রীরা বিদ্যালয়ে পড়ে, এই ইংরেজি কি হবে? সিম্পল প্রেজেন্ট টেন্স অনুসারে এর ইংরেজি হবে স্টুডেন্ট রিডস অ্যাট স্কুল। যে গঠন বা এর যে রুলস, সেই রুলসটি সিম্পল প্রেজেন্ট টেন্সে কি হয়? প্রথমে সাবজেক্ট বসে, সাবজেক্ট হচ্ছে স্টুডেন্ট, এটা হচ্ছে সাবজেক্ট। তারপরে ভার্ব, মেন ভার্ব বসে, মেন ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম। রিড হচ্ছে পড়া, রিড মানে পড়া, এটা হচ্ছে ভার্বের ভার্ব, এটা হচ্ছে ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব। তারপরে অবজেক্ট, অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্লাস। আর যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। এখানে আমি ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে পড়ে, এটা কি একটা সাধারণ কাজ বা কোনো সাধারণভাবে ঘটে, তাই এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। এটা একটা বোঝা যাচ্ছে যে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে পড়ে, এর মাধ্যমে আমরা সাধারণ কাজ ঘটে, সাধারণভাবে কোনো একটা কাজ ঘটে। ২ নাম্বার বাক্যটা দেখো, তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। আমি সেই জন্য উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। যে আমি লিখছি কি এখানে, মা রান্নাঘরে ব্যস্ত আছেন। কে রান্নাঘরে ব্যস্ত আছেন? মা। মাটা কি সাবজেক্ট, মাটা হচ্ছে সাবজেক্ট। রান্নাঘরে ব্যস্ত আছেন মানে বিজি আছেন, ব্যস্ত থাকা মানে একটা কি ভার্ব, ব্যস্ত থাকা ভার্ব। তাই এর ইংরেজি হবে মাদার ইজ বিজি ইন দ্য কিচেন। এইখানেও এই বাক্যটা দেখো, এখানে হচ্ছে সাবজেক্ট মা, সাবজেক্ট, আর তারপরে বিজি হচ্ছে ভার্ব, এটা হচ্ছে হেল্পিং ভার্ব। ইজ হচ্ছে এখানে হেল্পিং ভার্ব, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে মেন ভার্ব। বিজি ইন দ্য কিচেন, কিচেনে ব্যস্ত আছেন, এটা হচ্ছে অবজেক্ট, অবজেক্ট। ঠিক আছে, কোথায় ব্যস্ত আছে? কি সিম্পল প্রেজেন্ট টেন্স কিভাবে করতে হয়, সিম্পল প্রেজেন্ট টেন্সের রুলস কি? এটা কি মা রান্নাঘরে ব্যস্ত আছেন, এটা একটা সাধারণ কাজ বোঝাচ্ছে, যে বর্তমানে কোনো একটা কাজ বোঝাচ্ছে। বর্তমানেই মা রান্নাঘরে ব্যস্ত আছেন, বর্তমান একটা সময়ের কথা বলা হচ্ছে এখানে, তাই এটা একটা সিম্পল প্রেজেন্ট টেন্স। ৩ নাম্বারটা দেখো, এখানে বলছে মধু খেতে মিষ্টি। মধু খেতে কিন্তু সবসময় মিষ্টি, এটা একটা চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ। তাহলে এটা কি হবে? হানি টেস্ট, টেস্ট সুইট, সুইট। মধু খেতে মিষ্টি। এখানে দেখো হানি, হানিটা হচ্ছে একটা সাবজেক্ট, সাবজেক্ট ভার্ব টেস্ট, তারপর সুইট, টেস্ট, টেস্ট সুইট, সুইট হচ্ছে মিষ্টি, একটা মিষ্টি হচ্ছে অবজেক্ট, টেস্ট হচ্ছে খাওয়া, একটা টেস্ট করা, এটা হচ্ছে ভার্ব। দেখো এখানে ভার্বের, ভার্বের সাথে ইএস যুক্ত আছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ ভার্বের সাথে ইএস, কারণ হানিটা হচ্ছে থার্ড পার্সন, তাই এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের গঠন। বোঝায় এটা একটা চিরন্তন সত্য বোঝায়, তাই চিরন্তন সত্য এইসব বাক্যের ক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট টেন্স হয় বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। সততাই সর্বশ্রেষ্ঠ পন্থা, এটা কি একটা চিরন্তন সত্য,
সততাই টেস্ট, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। চিরন্তন সত্য বোঝালে সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। তারপরে দেখো কি আছে, গরু আমাদের দুধ দেয়। তাহলে যখন কোনো অভ্যাসগত কাজ বোঝায় বর্তমানকালে, তখন সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। যে গরু আমাদেরকে কি দেয়, দুধ দেয়। তাহলে এর ইংরেজি হবে দ্য কাউ, দ্য কাউ। এখানে কি সাবজেক্ট, দ্য কাউ সাবজেক্ট, সাবজেক্ট গিভ, গিভ হচ্ছে ভার্ব, ভার্ব মিল্ক, মিল্ক হচ্ছে দুধ কি দেয়, এটা হচ্ছে অবজেক্ট। আস আমাদেরকে দুধ দেন, দ্য কাউ গিভ আস। বুঝতে পারছো যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এখানে কাউ হচ্ছে সাবজেক্ট, গরু ভার্ব, এখানে ভার্বের সাথে কি যুক্ত আছে, অ্যাস যুক্ত আছে। দেখো এখানে অ্যাস যুক্ত আছে কেন, কারণ কাউ হচ্ছে থার্ড পার্সন, গরু হচ্ছে থার্ড পার্সন, থার্ড পার্সনের ক্ষেত্রে ভার্বের সাথে অ্যাস যুক্ত হয়, সিঙ্গুলার নাম্বার হলে অ্যাস যুক্ত হয়, আর যদি প্লুরাল হয় বা বহু বচন হয় তাহলে ইএস যুক্ত হয়। আশা করি তোমরা বুঝতে পারছো সিম্পল প্রেজেন্ট টেন্স। তারপরে বাক্যটি দেখে নিব। তারপরে বাক্যটা কি আছে, আমার ঠাকুরমা প্রত্যহ রামায়ণ পড়েন। প্রত্যহ বর্তমানে কোনো একটা অভ্যাসগত কাজ বোঝাচ্ছে, তাই এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। আমার ঠাকুমা প্রত্যহ রামায়ণ পড়েন, মানে আমার ঠাকুরমা প্রত্যেকদিন রামায়ণ পড়ে। তাহলে এর ইংরেজি হবে সাবজেক্ট প্রথমে মাই, আমার ঠাকুরমা, এটা হচ্ছে সাবজেক্ট। এর ইংরেজি হবে মাই গ্র্যান্ড মাদার, এটা কি একটা থার্ড পার্সন, মাই মাদার, মাই ঠাকুরমা হচ্ছে, গ্র্যান্ড মাদার হচ্ছে থার্ড পার্সন, তাই ভার্বের সাথে এস যুক্ত করব, এর সাথে এস যুক্ত করলাম। মাই গ্র্যান্ড মাদার রিডস দ্য রামায়ণ এভরিডে। তাহলে এই বাক্যটিতে দেখো, আমার ঠাকুরমা প্রত্যহ রামায়ণ পড়েন। তাহলে এই বাক্যটি দিয়ে দ্বারা আমরা কি বোঝাতে পারছি, যে বর্তমানকালে কোনো একটা অভ্যাস বোঝানো হচ্ছে, তাই এটা একটা সিম্পল প্রেজেন্ট টেন্সের উদাহরণ বলা যায়। এটা হচ্ছে সাবজেক্ট, তারপরে ভার্ব, মানে ভার্ব, সাবজেক্টের পর ভার্বের মেন ফর্ম, এটা প্রেজেন্ট ফর্ম, মানে প্রেজেন্ট ফর্ম বললাম, আমি দেখালাম ভার্বের প্রেজেন্ট ফর্ম, সাবজেক্ট ভার্ব, তারপরে অবজেক্ট। এটা হচ্ছে রামায়ণটা হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটাই হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের গঠন। আশা করি তোমরা বুঝতে পারছো যে সিম্পল প্রেজেন্ট টেন্স কাদেরকে আমরা কনসিডার করব। তারপরে বাক্যটা দেখো, আমাদের বিদ্যালয়ে 11টায় শুরু হবে। দেখো এখানে বিদ্যালয় কিন্তু শুরু হয়নি, শুরু হবে। তাহলে যখন নিকট ভবিষ্যতে কোনো কাজ হবে বা ঘটনা ঘটবে, তখন সেই সব ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা এটাকে ধরবো। কেন, আমার বিদ্যালয় 11টায় শুরু হবে, আমাদের বিদ্যালয় 11টায় শুরু হবে। তাহলে এখানে ইংরেজি কি হবে, এর সাবজেক্ট, সাবজেক্ট কোনটা, আমাদের বিদ্যালয়, তাহলে হবে আওয়ার স্কুল, আওয়ার স্কুল স্টার্টস। এখানে ভার্বের সাথে এস যুক্ত করলাম কেন, এই যে দেখো এস, কারণ এটা হচ্ছে আওয়ার স্কুলটা হচ্ছে থার্ড পার্সন, আওয়ার স্কুল স্টার্টস এট 11 AM, সকালবেলা শুরু হবে আমাদের। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে নিকট ভবিষ্যৎ বোঝাতে সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, নিকট ভবিষ্যৎ, এটা হচ্ছে নিকট ভবিষ্যৎ, মানে আমাদের বিদ্যালয় 11টায় শুরু হবে, শুরু হয়। তারপরে এখানে বাক্যটা কি আছে দেখো, বাবা, বাবা আগামীকাল সকালে দিল্লি উদ্দেশ্যে রওনা হবেন। এখানে বাবা আগামীকাল দিল্লি উদ্দেশ্যে রওনা হবে। দেখো এখানে কিন্তু এটা ফিউচার টেন্স মনে করব না, এখানে কি মনে করব, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স মনে করব, সিম্পল প্রেজেন্ট টেন্স মনে করব। এটা কিন্তু এইসব যখন সেন্টেন্স বোঝাবে তখন কিন্তু ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল না হয়ে এটা হচ্ছে
টেন্স হবে, সিম্পল প্রেজেন্ট টেন্স এটাকে ধরবো আমরা। তাহলে এর ইংরেজি কি হবে? ফাদার লিভস, এখানে ভার্বের সাথে এস যুক্ত করলাম কেন? কারণ এটা হচ্ছে ফাদার হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। লিভস ফর দিল্লি টুমোরো মর্নিং। বাবা আগামীকাল সকালে দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন। বাবা লিভস ফর দিল্লি টুমোরো মর্নিং। এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স না এটা। মনে থাকবে, আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে দেখো, দরজার দিকে তাকাও। এটা একটা বাক্য আছে, দরজার দিকে তাকাও। যখন কোনো বাক্যে নির্দেশ দেওয়া, অনুরোধ করা, প্রার্থনা করা, রিকোয়েস্ট করা বা সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা কনসিডার করব। দেখো কি আছে, দরজার দিকে তাকাও, এর ইংরেজি কি হবে? এর ইংরেজি লুক অ্যাট দ্য ডোর। এইসব বাক্যের ক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট টেন্স ধরা হয়। যদি তোমরা সিম্পল প্রেজেন্ট টেন্স সম্পর্কে জানতে পারলে আমার এই ভিডিওতে, তাহলে আমার এই ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। নেক্সট আবার কোনো একটা টপিক নিয়ে দেখা হবে তোমাদের সাথে। বাই বাই।